আনোয়ার আলীকে নিয়ে শুনানি শেষ হওয়ার পর এবার রায় দিল এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং শাস্তির খাড়া খালি আনোয়ার আলীর উপর নেমে আসলো তাই নয়, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির উপরও কিন্তু নেমে আসলো শাস্তির খাড়া। এর মধ্যে আমরা যেরকম বলেছিলাম যে একাধিক কিন্তু শাস্তি হতে পারে, একদিকে যেরকম আনোয়ার আলীর উপর শাস্তির খাড়া নামতে পারে সেরকম কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির উপরও শাস্তির খাড়া নামতে পারে, কারণ মোহনবাগানের সাথে যে কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছিল আনোয়ার আলী সেটাকে কিন্তু লিগ্যাল হিসাবে মান্যতা দেয়নি এআইএফএফ এবং সেখানে কোনো কিন্তু রিলিজ ক্লজও ছিল না, যার ফলে আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশন নিয়ে কিন্তু শাস্তির একটা বড় সম্ভাবনা ছিল। আর অন্য দিকে মোহনবাগান কিন্তু জিনিসটাকে পারসিউ করবে এরকমই খবর ছিল। তো সব দিক থেকে বিচার বিবেচনা করে এবার এআইএফএফ যেই ডিসিশনটা নিল সেখানে প্রথমত আনোয়ার আলীকে কিন্তু 4 মাসের জন্য ব্যান করা হলো। এছাড়া ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তাদেরকে দুটো রেজিস্ট্রেশন পিরিয়ড মানে প্র্যাকটিক্যালি দুটো ট্রান্সফার উইন্ডোতে কিন্তু নতুন কোনো প্লেয়ার রেজিস্টার করার থেকে ব্যান করা হলো। আর অন্যদিকে মোহনবাগানকে কিন্তু 12.9 কোটি টাকা কম্পেনসেশন হিসাবে দিতে বলল এআইএফএফ এবং এই টাকাটা আনোয়ার আলী, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে কিন্তু সম্মিলিতভাবে দিতে হবে, এরকমই কিন্তু খবর। এই জায়গায় বলে রাখি যে 12.9 কোটি টাকা কম্পেনসেশন হিসাবে মোহনবাগানকে দিতে বলেছে এআইএফএফ, সেখানে কিন্তু এইভাবে টাকাটা ভাগ করা হয়েছে। 8.4 কোটি টাকা কিন্তু আনোয়ার আলীর যে কন্ট্রাক্ট বাকি ছিল সেই অনুযায়ী ধার্য করা হয়েছে এবং যেই টাকা মোহনবাগান অলরেডি কিন্তু আনোয়ার আলীকে পে করেছে সেই জায়গার থেকে 2 কোটি টাকা আরও যোগ করা হয়েছে এবং অন্যান্য যে ক্রাইটেরিয়া ছিল এবং মোহনবাগান ক্লাব আনোয়ার আলীর এই কন্ট্রাক্ট টার্মিনেশনের ক্ষেত্রে যে ড্যামেজ সাফার করছে সেই জন্য কিন্তু 2.5 কোটি টাকা আরও অ্যাড করা হয়েছে। তো সব মিলিয়ে এইভাবেই কিন্তু 12.9 কোটি টাকা মোহনবাগানের জন্য ধার্য করেছে কম্পেনসেশন হিসাবে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তবে যে বিষয়টা এখানে বলে রাখা দরকার, এখানেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাচ্ছে না, কারণ এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে কিন্তু এআইএফএফের অ্যাপিল কমিটিতে এই বিষয়টা যাওয়ার সম্ভাবনা 100% প্রায়। এবং কম্পেনসেশনের থেকেও যেই বিষয়টা নিয়ে সবথেকে চিন্তিত হবেন আনোয়ার আলী এবং তার ক্লাব ইস্টবেঙ্গল, সেটা হচ্ছে যে এক তো আনোয়ার আলীর উপর 4 মাস ব্যান থাকলে ইস্টবেঙ্গল জার্সিতে আইএসএলে একটা বড় সময় তিনি খেলতে পারবেন না। আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু দুটো রেজিস্ট্রেশন পিরিয়ডে যদি নতুন খেলোয়াড় সই না করাতে পারে সেটা কিন্তু একটা বড় ধাক্কা হিসেবে তাদের কাছে উঠে আসবে। তো তারা কিন্তু এই সিদ্ধান্তটা অবশ্যই মানবেন না এবং কম্পেনসেশন নিয়েও কিছু সমস্যা হয়তো থাকতে পারে। তো সব মিলিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে অ্যাপিল তারা করতে চলেছে অ্যাপিল কমিটিতে, এরকমই খবর। এবং যেটা কিন্তু এই শাস্তির একটা বড় কারণ হলো ইস্টবেঙ্গলে, সেটা হচ্ছে যে আনোয়ার আলী কন্ট্রাক্ট টার্মিনেশন করার পর যেহেতু ইস্টবেঙ্গল তাকে অলরেডি সই করিয়ে নিয়েছিল, সেটা ইস্টবেঙ্গলের বিপক্ষে গেল বলে মনে করা হচ্ছে। এবং এই যেই কন্ট্রাক্ট টার্মিনেশনটা হয়েছে, এইরকম কন্ট্রাক্ট টার্মিনেশন এআইএফএফ খুব একটা ভালো চোখে দেখছে না। এটাই কিন্তু এই ডিসিশনের মধ্যে দিয়ে তারা বোঝাতে চাইলো যাতে ফিউচারে আর এইভাবে কোনো ক্লাব কোনো প্লেয়ারকে সই না করায় বা কোনো প্লেয়ার কোনো ক্লাবের সাথে এইভাবে কন্ট্রাক্ট টার্মিনেশন করে। সেই পুরো বিষয়টা কিন্তু মাথায় রেখে হয়তো এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই ডিসিশনটা দিয়েছে। এখন এটাই দেখার যে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির ডিসিশনটা এআইএফএফ অ্যাপিল কমিটিতে গেলে কি হয় এবং পরবর্তীতে সেখানেও যদি এই শাস্তি খুব একটা পরিবর্তন না হয় তাহলে কিন্তু ফিফা বা অন্যান্য স্ট্যাটিউটারি বডিতে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীর। ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই এটা একটা বড় ধাক্কা। আইএসএলের আগে এক তো আনোয়ার আলীকে 4 মাস না পাওয়া গেলে আইএসএলের একটা বড় সময় তাকে পাওয়া যাবে না। তার সাথে সাথে এই যেই ট্রান্সফার ব্যানটা হলো সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভবিষ্যতে একটা প্রবলেম হতে পারে যদি শেষ পর্যন্ত এই যেই সিদ্ধান্তটা এটা কোনো জায়গাতে না বদলায়। তবে যে বিষয়টা এখনও চিন্তাভাবনা করছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি সেটা হচ্ছে যে আইএফএফ যদিও এটা ইমপ্লিমেন্ট করেনি কিন্তু ফিফার রুল অনুযায়ী কিন্তু 1 বছরের বেশি লোন ডিল করা যায় না কোনো প্লেয়ারের সাথে। তো এই জিনিসটা নিয়েই তারা কিন্তু ভবিষ্যতে আশা দেখছে এখনও এবং হয়তো এই জিনিসটা নিয়েই তারা কিন্তু ফার্দার মুভ করতে পারে এবং ব্যাপারটা যদি ফার্দার এগিয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আদালতে পর্যন্ত যেতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু লয়ারদের সাথে সব রকম কথাবার্তা বলছে, এরকম খবর বিভিন্ন মিডিয়াতে আসছে এবং আনোয়ার আলী এবং দিল্লি এফসিও কিন্তু চেষ্টা করবে এই শাস্তিটা কমাতে। তো সব দিক থেকে এখন
কী পদক্ষেপ তারা নেয় ভবিষ্যতে সেটাই কিন্তু দেখার। আর অন্যদিকে মোহনবাগানের জন্য কিন্তু অন্তত এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এটা জয় হলো। একদিকে যেরকম ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির একটা বড় শাস্তির মুখে পড়তে হলো, আনোয়ার আলীকে নিজেকেও কিন্তু একটা বড় শাস্তির মুখে পড়তে হলো, আর অন্যদিকে মোহনবাগানও কিন্তু একটা বড় মাপের ক্ষতিপূরণ পাচ্ছে। তো সব দিক থেকে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অন্তত জিতলো মোহনবাগান, তবে এটা কিন্তু জয় নয়। এর পরে আরও কিন্তু এই লড়াইটা ফার্দার হওয়ার একটা বড় সম্ভাবনা। তো সেইখানে কিন্তু সিদ্ধান্তটা কী হয় ফাইনালি সেটাই কিন্তু দেখার হবে। তবে এই রকম নজিরবিহীন শাস্তি কিন্তু খুব একটা ভারতীয় ফুটবলে এর আগে দেখা যায়নি। একজন প্লেয়ারকে 4 মাসের ব্যান এবং তারপরে এত বড় একটা ক্ষতিপূরণের অঙ্কের সাথে সাথে দুটো ক্লাবকে এরকম একটা সিজনের জন্য কার্যত ট্রান্সফার ব্যান করা হলো, এটা কিন্তু কার্যত নজিরবিহীন একটা শাস্তি ভারতীয় ফুটবলের ইতিহাসে। এবং এটাকে কিন্তু একটা এক্সাম্পল হিসাবে এই আইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি হয়তো চেষ্টা করেছে সেট করার জন্য। তবে ফার্দার অ্যাপিল করলে অন্তত কিছু শাস্তি কিন্তু কমতে পারে। জরিমানাটা যদি নাও কমে অন্যান্য শাস্তি কিন্তু কমানোর চেষ্টা ডেফিনেটলি করবে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলী। এখন এটাই দেখার ভবিষ্যতে কোন দিকে জল গড়ায় এই বিষয়টায়। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।